দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে আজ সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে মহাশূন্যের সাইকেল। শাহাদুজ্জামানের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসিতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এই যে কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, তোমার অবস্থা হয়েছে তাই। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান না, তোমাকে অনেক কিছু করতে হবে। তুমি পাড়ায় মাস্তানি করো বলে তোমাকে ছেড়ে কথা বলবো এটা ভেবো না। তোমার নামে আরো অনেক অভিযোগ আছে। ভাইয়া, আমার নামে কি অভিযোগ করেছে? সেটা না হয় এখন না বললাম, কিন্তু তুমি সাবধান হয়ে যাও। তুমি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে। বাবা, আচ্ছা, মেয়া মাছকে তো খুঁজে পেলে না, এখন কি করবে? আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কোনো না কোনো একটা ক্লু পেয়ে যাবো, ওকে খুঁজে বের করবো। কিন্তু আঙ্কেল, আমি তো আছি আপনাকে নিয়ে চিন্তায়। এখন তো আপনাকেই সাবধানে থাকতে হবে, আপনার কেউ ক্ষতি করতে পারে। কেন? রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আশা, কেমন আছো তুমি? ভালো আছো তো? জি ভাই। এটা কোনো কথা হইলো? উত্তরটা এরকম হবে না, উত্তরটা হবে জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাই এই মাত্র তুমি যে মিছা কথাটা কইলা, এটার কি হইব? কি মিথ্যা কথা বললাম ভাইয়া? এই যে কইলা ভালো আছি, আরে আমি তো সব দিকে খেয়াল করি, আমার চোখ ফাঁকি দেওয়া খুব কঠিন। আপনার চোখ আমি ফাঁকি দেবো কেন ভাই? আপনার মতো আপনি চলেন, আমার মতো আমি চলি। এখানে নিজেদের ভালো মন্দ তো নিজেদের বুঝতে হবে। তা অবশ্য ঠিক, তবে কি করবো কও, অনেক কথাই তো কানে ভাইসা ভাইসা আসে, তাই তোমারে জিজ্ঞেলাম ভালো আছো কিনা। আমি সত্যি ভাই অনেক ভালো আছি। আপনিও ভালো থাকবেন, ভালো থাকেন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, লেখক, গবেষক, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। শুভ দুপুর। ধন্যবাদ। আজ 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, এবং আপনাকে জানাচ্ছি বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ, 1971 সালের আজকের এই দিনে আমাদের দেশটা যখন স্বাধীন হলো, আমাদের দেশটা যখন আমাদের হলো, নতুন করে জন্মভূমি পেলাম আমরা, ঠিক সেই মুহূর্তে আপনি যখন প্রথম শুনেছিলেন যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, কোথায় ছিলেন এবং কেমন লেগেছিল? একটা ব্যাপার হলো যে 1947 সালে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান হয়েছিল। আমাদের পূর্ব বাংলা অর্থাৎ বৃহৎ বাংলাদেশের পূর্বের অংশ, গোটা বাংলার অধিকাংশ, মানে 3 ভাগের 2 ভাগে দিকে পড়েছে, আর পশ্চিমবাংলার 3 ভাগের 1 ভাগ। তো ওই সময়ে
পাঞ্জাবও বিভক্ত হয়েছে। এবং এই ভারত ভাগ, বাংলা ভাগ, পাঞ্জাব ভাগ, বিশেষ করে বাংলা বিভক্ত করা একটু কঠিন ব্যাপার ছিল সকলকে রাজি করানো বিভক্তিতে। এখানে দেখা গেছে হিন্দু মহাসভা বলে একটা সংগঠন ছিল। আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেঙ্গল হিন্দু মহাসভার নেতা ছিলেন। তো তাদের বক্তব্য ছিল বাংলা ভাগ করতেই হবে, জি, এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা বাংলা ভাগের জন্য চেয়েছেন। মুসলিম কমিউনিটিতে এই ধারণাটা এত স্পষ্ট ছিল না। জি, আর অল ইন্ডিয়া কংগ্রেস কোথাও কোথাও একেবারেই এই হিন্দু মহাসভার দ্বারা পরিচালিত ছিল। তো সেই অবস্থায় যে বিভক্তি হলো, সেই বিভক্তিতে পূর্ব বাংলা আলাদা একটা প্রদেশ হয়ে গেল পাকিস্তানের। জি, কিন্তু দেখা গেল কার্যক্ষেত্রে মানে রাজধানী করেছে প্রথমে করাচি, পরে ইসলামাবাদ, এগুলোতে বিরাট অঙ্কের অর্থ খরচ হয়েছে। আর সেই দিক দিয়ে পূর্ব বাংলা প্রদেশ নাম ছিল প্রথমে, পরে পূর্ব পাকিস্তান হয়। এই অঞ্চলে অনেক কম সরকারি অর্থ, বাজেট, প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলোতে অনেক কম অর্থ বরাদ্দ হয়েছে, অনেক কম অর্থ খরচ করা হয়েছে। তো এইটা প্রথমেই ধরা পড়েনি, কিন্তু 3-4-5 বছর যাওয়ার পরে এটা ভালো করে ধরা পড়েছে। ধরা পড়ার পরেও এটা কোনো নিয়ন্ত্রণে আনা যায়নি, বরং বৈষম্য আরও বেড়েছে। একসময় আইয়ুব খান যখন ক্ষমতায় ঢাকা আসলেন, সবগুলো, তখন তো দৈনিক পত্রিকা, টেলিভিশন ছিল না, এবং রেডিও ছিল। যখন ট্রানজিস্টার রেডিও হয়েছে, তখন এই ট্রানজিস্টার মানুষের ঘরে ঘরে ছিল। জি, আগে যে রেডিও ছিল সেটা আবার ইলেকট্রিক লাইন না থাকলে চালানো যেত না, আর চালাতে হলে অনেক বড় আকারের একটা ব্যাটারি, অনেক খরচ পড়ে, এরকম ছিল। তো যাই হোক, এই মানে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত যখন পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা হয়ে গেল, তখন এই বৈষম্য, অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের বৈষম্যটা খুব বড় করে ধরা পড়লো এবং প্রতারিত হতে থাকলো। আচ্ছা, পশ্চিম পাকিস্তানেও পাঞ্জাব হলো সবচেয়ে মানে প্রভাবশালী এবং শক্তিশালী রাজনৈতিক অবস্থানে বা সরকারে। তো পাঞ্জাবিরা আমাদের উপরেও কর্তৃত্ব করেছে। এই বেলুচিস্তান, সিন্ধু, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, ওই প্রদেশগুলির উপরেও কর্তৃত্ব করেছে। পাঞ্জাবিরা নানান দিক দিয়ে অগ্রসর ছিল, জি। আর তাদের মধ্যে ঐক্যবোধ। কিন্তু এই যুদ্ধটা তো আপনি খুব কাছ থেকে দেখেছেন, মুক্তিযুদ্ধ তো আপনি খুব কাছ থেকে দেখেছেন, কিন্তু এই এত প্রাণহানি হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মানে এটার পরে এই যে বিজয়টা, সেটা কি আলাদা একটা উপলব্ধি দিয়েছিল নিশ্চয়ই সেই সময়টাতে? এটা হলো যে হওয়ার পরেই প্রথমে সংবিধান প্রণয়নের চেষ্টা চলল। তাতে তখনকার যে গণপরিষদ, ইংরেজরা চলে যাওয়ার সময় আগেই গঠিত হয়েছিল, সেখান থেকে একটা শাসনতন্ত্রের মূল নীতি এই বলে একটা কমিটি করা হয়েছিল। তারা মূল নীতি খসড়া যখন ঘোষণা করলেন, তখনই তার বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়। আমাদের এখানকার একটা দাবি ছিল যে পাকিস্তানের অন্তর্গত পূর্ব বাংলা সব ব্যাপারে স্বায়ত্তশাসিত হবে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে আমরা মান্য করব, কিন্তু আমাদের পূর্ব বাংলা সংক্রান্ত সমস্ত ব্যাপার আমরা চালাবো, আমরা নিয়ন্ত্রণ করবো, এরকম একটা বোধ এদেশের মানুষের ছিল, রাজনৈতিক নেতাদের কেন্দ্র করে। তো তাতে দেখা গেল যে রাষ্ট্রভাষা এটা পাকিস্তান মানে অন্যেরা, পশ্চিম পাকিস্তানের নেতারা অর্থাৎ পাঞ্জাবি নেতারা মানতে চাইল না। তারা রাষ্ট্রভাষাকে একান্তভাবে উর্দু করতে চাইল। আর আমাদের এখানে যত আন্দোলন হয়েছে রাষ্ট্রভাষা প্রশ্নে, সবটাতেই আমাদের নেতারা, কর্মীরা, বুদ্ধিজীবীরা, ছাত্রেরা বলেছেন স্পষ্টভাবে যে পূর্ব বাংলার সমস্ত কর্মকাণ্ড বাংলা ভাষায় চালাতে হবে। সরকার পরিচালনা, অফিস আদালত এবং শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ, অন্যান্য পর্যায়ে ওই বাংলা ভাষা চালু করতে হবে এবং বাংলা আমাদের অন্যতম রাষ্ট্রভাষা হবে। এটা বলতে এটা বোঝাচ্ছে যে উর্দু হোক, দরকার হলে পাঞ্জাবি বা সিন্ধি অন্য ভাষা হোক, আমাদের কোনো আপত্তি নাই। তারা তাদের ইচ্ছা মতো, তাদের প্রয়োজন মতো বলবেন। আমরা মনে করি যে পূর্ব বাংলা, তখন প্রথমে নাম ছিল ইস্ট বেঙ্গল প্রদেশ,
পরে এটা 1956 সালে যখন প্রথম কনস্টিটিউশন হয় পাকিস্তানে, তখন নাম পরিবর্তন করে এটাকে পূর্ব পাকিস্তান করেছে। তো এই পূর্ব পাকিস্তান বলি, পূর্ব বাংলা বলি, এই অঞ্চলে যারা বুদ্ধিজীবী ছিলেন, ছাত্র তরুণ, বিশ্ববিদ্যালয়ের কলেজের, তাদের মধ্যে একটা তীব্র বাংলা ভাষা এবং বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, এবং এটার সাথে আন্তরিক আবেগ যুক্ত ছিল। প্রাণ দিয়ে হলেও আমরা এটা প্রতিষ্ঠা করি। জি, এবং সেই মাতৃভাষা নিয়ে কিন্তু আপনি এতগুলো বছর ধরে কাজ করে আসছেন। আপনার লেখালেখি চর্চাটা আসলে কবে থেকে বা কিভাবে শুরু হয়েছিল? না, লেখালেখির চর্চা আমি যখন স্কুলে পড়ি, স্কুল ম্যাগাজিনে লিখেছি। আমি ময়মনসিংহ জেলা স্কুলে পড়তাম। তাছাড়াও ময়মনসিংহে আরও দু একটা পত্রিকা ছিল, সেগুলোতে প্রথমে কবিতা লিখেছি এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবন্ধের মতো লিখেছি। তারপরে ছোট গল্পও লিখেছি। বিশ্ববিদ্যালয়ে এসে যখন ভর্তি হই, তখন থেকে একরকম নিয়মিত লিখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে যখন ভর্তি হন, আচ্ছা, তখন থেকে লিখছি। আমার লেখার বিষয়ে একটা সাহিত্য তো আছেই, সেই সঙ্গে সংস্কৃতি, নানান অর্থে শব্দটা ব্যবহৃত হয়, এই সম্পর্কে আমার লেখার মধ্যে অনেক কিছু আছে। সভ্যতা বিষয়, সভ্যতা আর ইতিহাস অনেকে পড়েন, কিন্তু সভ্যতা বলতে কি বোঝায় এই প্রশ্ন করলে অনেকেই উত্তর দিতে পারেন না যারা এগুলো চর্চা করেন। তো সেই সব কারণে সভ্যতা সংস্কৃতি নিয়ে চিন্তা করেছি, লিখেছি। তাছাড়া কতগুলো এথিক্যাল বিষয়, অর্থাৎ নৈতিক বিষয়, ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এইসব বিবেচনা। আমি লক্ষ্য করেছি যে আমাদের দেশে দুর্নীতি বিরোধী আন্দোলন ক্রমাগত হয়েছে, কিন্তু দুর্নীতির বিপরীতে নীতি অথবা ওই নৈতিক বিবেচনা, এইগুলো সম্পর্কে কোনো ধারণা নেই। তো তাতে আমার মনে হলো যে এই দুর্নীতি বিরোধী আন্দোলনের কোনো ফল হচ্ছে না, বরং দুর্নীতি আরও বেড়েছে এবং বেড়ে চলছে। তো সেই অবস্থায় আমি নৈতিক বিষয়ে লিখেছি। একটা ছোট পুস্তিকা লিখেছিলাম, নৈতিক চেতনা, শ্রেয়নীতি ও দুর্নীতি। তো ওইভাবে পুরো বিষয়টা একসঙ্গে আনবার আমি চেষ্টা করেছি। এরপরে আরও এই বিষয়ে লিখেছি। তো তাতে দেখা যায় যে ন্যায় নীতি ইত্যাদি প্রশ্নে আমাদের রাজনীতিবিদেরা এবং উচ্চ শ্রেণীর বুদ্ধিজীবীরাও কম আগ্রহী। এর প্রয়োজন অস্বীকার করা কঠিন, তাহলে অনেকে মানে বিরূপ মনোভাব প্রকাশ করবে। মানে যে নিরপেক্ষতার কথা আপনি বলছেন, একজন লেখক হিসেবে নিরপেক্ষ কি আসলেও থাকা যায়? নিরপেক্ষ মানে নিরপেক্ষ না, কথা বলে যে সত্য, ন্যায়, সুন্দর অবলম্বন করে থাকা। এই সত্য, ন্যায়, সুন্দর কথার একটা তাৎপর্য আছে, এগুলো একত্র করলে যা দাঁড়ায়, সেই বিষয়টা বিবেচনার মধ্যে রেখে লক্ষ্য স্থির করে কাজ করা উচিত রাজনীতিবিদদের এবং যারা মানে সর্বজনীন কল্যাণে প্রকৃত লেখক তারা। তো এই ক্ষেত্রে আমি দেখলাম যে ঢাকার যারা বুদ্ধিজীবী লেখক, তাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে এই নৈতিক প্রশ্নের বিবেচনায় তারা যেতে চান না। অর্থাৎ এক ধরনের সুবিধাবাদ, সহজে নিজের স্বার্থ আদায় করা যাবে, এরকম মানসিকতাই ডমিনেন্ট। এর মধ্যে ব্যতিক্রম একজন দুজন ছিলেন। তো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পাকিস্তান আমলে আমরা অগ্রসর হয়েছি, এবং যেসব দাবি এখান থেকে করা হয়েছিল, ছাত্র তরুণদের থেকে আরম্ভ হয়েছে, লেখক, বুদ্ধিজীবী এবং ফাইনালি রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, এগুলোর উদ্দেশ্যে। তো গড়পড়তা এই পাকিস্তানি জাতীয়তাবাদ সৃষ্টির একটা কৃত্রিম প্রচেষ্টা মুসলিম লীগ সরকারের ছিল, আর কেন্দ্রে তো সবসময় মুসলিম লীগই কর্তৃত্ব করছে, আওয়ামী লীগ বা অন্য দল। আপনার স্টুডেন্ট অবস্থায় কি আপনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন? এই ছাত্র ইউনিয়ন করতাম, তখন ছাত্র ইউনিয়ন খুব সম্মানিত সংগঠন ছিল। পরে তখন ভাঙতে লাগলো এবং ছোট ছোট হতে লাগলো, তখন এটার গুরুত্ব মর্যাদা কমে গেছে। কিন্তু একটা সময়ে ছাত্র ইউনিয়ন মানে সারা দেশে শিক্ষিত লোকদের থেকে একরকম মানে সমর্থন এবং শ্রদ্ধা লাভ করত। এটা পরে ধীরে ধীরে বদলে গেছে, তখন নিজেরা বারবার বিভক্ত হচ্ছে, দলাদলিতে নেমে গেছে সেটা, এবং ওই নানাভাবে এই আদর্শ মার্ক্সবাদ, লেনিনবাদ এটা মানে মানুষের কাছে আবেদনহীন করে ফেলা হয়েছে, যারা এতে নেতৃত্ব দিয়েছেন তাদের দুর্বলতার কারণে। তো এইভাবে অগ্রসর হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের যে স্বায়ত্ত শাসনের দাবি, প্রথমে আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয়, আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, মান্না ভাসানী সভাপতি ছিলেন, এবং ভাসানীর নেতৃত্বেই আওয়ামী লীগ মুসলিম শব্দটা বাদ দিয়ে
শুধু আওয়ামী লীগ এই কথাই আসছে। এই ব্যাখ্যা দেওয়া হলো যে আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি সব ধর্মের সব মতের লোকেরা যাতে আমাদের রাজনৈতিক সংগঠন এটাকে অংশগ্রহণ করতে সমর্থন দেবে এবং সব জনগণের হয়ে আমরা কাজ করব। আচ্ছা, কিন্তু তখনও জনগণের মনে ধর্মের প্রভাব অনেক বেশি ছিল। এখন মানুষের মধ্যে একটা ধর্ম মানে নিরপেক্ষ অসাম্প্রদায়িক চিন্তার কথা আমরা যেটা বলছি বা মুক্ত চিন্তার কথা আমরা যেভাবে বলি, সেই প্রভাবটা তৈরি করতে বা প্রতিষ্ঠিত করতে বরাবরই কিন্তু আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। স্বাধীনতার সময় লেগে গেছে অনেক। এতগুলো বছর পরে সে কি মনে হয় যে কতটুকু যে স্বপ্ন নিয়ে আসলে দেশটা স্বাধীন করা হয়েছিল এখানে তার আমি কতটুকু কথাটা বলছি পূরণ যে হচ্ছে? 6 দফা আন্দোলন শেখ মুজিব আওয়ামী লীগ দিলেন, তাজউদ্দিন আহমদ শেখ সাহেবের সঙ্গে ছিলেন। এতে আমাদের যে জাতীয়তা, পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ এর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক ধীরে ধীরে স্পষ্ট করা হয়েছে। জি, ওই ছাত্র, তরুণ, লেখক, শিল্পী তাদেরও এতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেই ধারাবাহিকতায় যখন কিছুতেই 6 দফা কার্যকর করা গেল না, বরং আগরতলা ষড়যন্ত্র মামলা বলে একটা মামলা দিয়ে তাতে শেখ মুজিবকেও যুক্ত করেছিলেন। ওই মামলার মধ্যে মানে করাচিতে, তখন তো রাজধানী করাচি ছিল, ওই নেভির কিছু লোক, 3 জন সিএসপি অফিসার অর্থাৎ সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি এই রঙের লোক ছিলেন এবং তাদের একটা চেষ্টা ছিল অত্যন্ত গোপনে যে পূর্ব বাংলাকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে হবে। তো তারা বেশি দূর অগ্রসর হতে পারেননি, এর মধ্যেই মিলিটারি গোয়েন্দা বাহিনী এটা জেনে গেছে এবং এই যে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন নেভির, তাকে 1 নম্বর আসামি করে আরও 29 জন আসামি দিয়ে এইটা মামলা আরম্ভ করে। মামলা আনুষ্ঠানিকভাবে যে কোর্টে গিয়ে আরম্ভ হওয়া সেটা আরও পরে হয়েছে, কিছু অনেক বেশি বানানোর পর। তো এর মধ্যে শেখ মুজিবকে এই মামলায় আনা হলো আসামি করে এবং তাকেই 1 নম্বর আসামি করা হলো। তো শেখ মুজিব আসলে এই যুদ্ধের ইতিহাস বলতে গেলে এটা তো একদিনের যুদ্ধ নয়, আসলে সব সময় যুদ্ধ এবং এই যুদ্ধটা আমরা এখনো পর্যন্ত করে যাচ্ছি। আপনার কাছে একদম সবশেষে যদি ছোট্ট করে জানতে চাই যে কি স্বপ্ন নিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম আর এখন কি দেখছি, সেটা কতটুকু স্বপ্ন পূরণ হলো? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ যা আশা করেছিল, রাজনৈতিক নেতারা বিশেষ করে ছাত্র তরুণরা যে আশা ব্যক্ত করেছিল, সেই ধারায় তো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ অগ্রসর হয়নি। 1972 থেকেই অন্যরকম ধারায় চলে যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক নেতাদের যে একটা স্ট্যান্ডার্ড ছিল, শেরে বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, যে একটা স্ট্যান্ডার্ড ছিল, ওটা স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের নেতৃত্বেই আর ধারাবাহিকতা রক্ষা করে তার অগ্রগতি হলো না। এটা একটা বড় ব্যাপার। আপনি খুব সম্প্রতি বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের পক্ষ থেকে এবং শুভকামনা। সামনের দিনগুলো কেমন দেখছেন বা কিভাবে আসলে এগোনোর চেষ্টা আছে? সামনের দিনগুলো একটা কথা হলো যে নেতৃত্ব দিয়েই মানুষ এগিয়ে পরিচালিত হয় পৃথিবীর সর্বত্র এবং আদিকাল থেকেই দেখা যাচ্ছে যে একলা মানুষ বাঁচতে পারে না, কোনো প্রাণী পারে না। বিভিন্ন প্রাণীর মধ্যে বিভিন্ন ধরনের ঐক্য আছে, অনেকে একত্র করে কাজ করার মনোভাব। তো মানুষেরও সেরকম অনেকের একসঙ্গে মানে মিলিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়। তো আমাদের মুক্তিযুদ্ধ হলো এই কারণে যে 6 দফা আন্দোলনের মাধ্যমে বিরাটভাবে এই দেশের মানুষের সমর্থন আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান পেলেন এবং এটা দেখে নানাভাবে এটা দমন করার চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে প্রেসিডেন্ট মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন প্রথমে, আইয়ুব খান উপলব্ধি করলেন যে পাকিস্তানকে আর ঐক্যবদ্ধ রাখা যাবে না। আসলে একটি বিষয় কি যে আমরা সবসময় বলি না, স্বাধীনতা অর্জন করবার চাইতে স্বাধীনতা রক্ষা করাটা ভীষণ রকম কঠিন এবং সেই কঠিন কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। সেটা যেন আমরা আসলে সফলভাবে করতে পারি এবং সকলের সম্মিলিত প্রয়াস যেন সেখানে থাকে, সেটাই আমরা প্রত্যাশা করব। আজকের এই বিশেষ দিনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাবোধ নিবেদন করছি, যাদের সংগ্রামের ফলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আছি, অবস্থা আজকে খারাপ হতে পারে, ভবিষ্যতে ভালো হবে, এটা বিশ্বাস করি।
সেটাই, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।